আহিরি আবার হিরে পাচার করতে গেল। তবে কি এবার রাঙা আহিরিকে হাতে নাতে ধরে ফেলবে? সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন একলব্যর মেজদা বলে রাঙামতি বিয়ের সময় এখানে থাকবে না। তখন একলব্যর মা বলে রাঙামতি এখানে থাকলে অসুবিধাটা কোথায়? তখন মেজদা বলে রাঙামতি যদি বিয়ের সময় এখানে থাকে তাহলে 5 জন 5টা কথা বলার সুযোগ পাবে, আর ডিভোর্সটা যখন হচ্ছে তখন রাঙামতি এখানে থেকে কি করবে? আর বিয়ের যা সমস্ত কাজবাজ আছে সেসব আমরা সবাই সামলে নেব, আর দরকার হলে একটা লোক ভাড়া করে নেব। রাঙামতির মতন ওরকম কাজের লোক আমাদের লাগবে না। তখন একলব্য বলে মেজদা তো ঠিক কথাই বলেছে, বিয়ের সময় আমি যেন রাঙামতিকে আমার চোখের সামনে দেখতে না পাই। ওর এখানে না থাকাটাই ভালো, ও যেন এখান থেকে চলে যায়। একলব্যর মুখে এরকম কথা শুনে বড় বৌদি, মেজ বৌদি আর বাকি সকলে খুব খুশি হয়। তখন বৃন্দা রাঙাকে বলে রাঙা তুই আর এখানে থাকিস না, একলব্য যখন চাইছেই না তুই আর এখানে থাকিস না, তুই বরঞ্চ ডিভোর্সটা দিয়ে এখান থেকে চলে যায়। তখন আহিরি রাঙার দিকে তাকিয়ে মনে মনে বলে যাও রাঙা তুমি এখান থেকে যাও, তোমার এই বাড়ির পাট চুকে গেছে, একলব্যর জীবনে এবার আমি আসছি, এই বাড়ির ছোট বৌমা হিসেবে এবার আমি আসছি। তখন রাঙা মনে মনে বলে বেশি আনন্দ পাস না রে আহিরি দিদি, তুই ভাবিস না তোকে ফাঁকা ময়দানটা ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি। অন্যদিকে রাঙা পাঞ্চালির কাছে এসে বলে দিদি ভাই তুই আহিরি দিদি কথাবার্তাগুলো রেকর্ড করে রেখেছিস তো? তখন পাঞ্চালি বলে আমি কি করেছি বলতো রাঙা, আমি রেকর্ডার থেকে কথাগুলোকে ডাউনলোড করে নিয়ে পাসওয়ার্ড দিয়ে একেবারে সেভ করে রেখে দিয়েছি, বাই চান্স যদি কেউ দেখে ফেলে কোনো ব্যাপার না, খুলতে পারবে না। তখন রাঙা বলে আচ্ছা, আর আহিরি দিদির কথাবার্তাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে তো? তখন পাঞ্চালি বলে হ্যাঁ শোনা যাচ্ছে, তুই একবার শোন না। তারপর পাঞ্চালি রাঙাকে কথাগুলো শোনায় আর বলে রাঙা তুই এইটাই তো ভাইকে দেখিয়ে দিতে পারিস। তখন রাঙা বলে না এইটাই যথেষ্ট নয় রে দিদি ভাই, আহিরি দিদি এতদিন ধরে আমার সাথে যা যা কিছু করেছে সব কিছুর আমাকে প্রমাণ জোগাড় করতে হবে, তাহলেই উড়নবাবু বিশ্বাস করবে, নয়তো বিশ্বাস করবে না, নয়তো কোনো না কোনো ফাঁক ফুকর দিয়ে আহিরি দিদি আবার ঠিক বেরিয়ে যাবে। আহিরি দিদি আমার সাথে এতদিন ধরে যা যা কিছু করেছে সব কিছু আহিরি দিদি নিজের মুখে স্বীকার করবে, তারপরে আমি উড়নবাবুকে সবকিছু জানাবো। আর তুই চিন্তা করিস না রে দিদি ভাই, আমি সব প্রমাণটা ঠিক জোগাড় করব। তখনই কেউ এসে দরজা ঠকঠক করে, তখনই পাঞ্চালি আর রাঙা চমকে ওঠে। তারপর রাঙা গিয়ে দরজা খোলে আর দেখে সেখানে পিসিমণি এসেছে। তখন পিসিমণি বলে কি রে তোরা এখানে দরজা বন্ধ করে কি করছিস? তখন রাঙা বলে তেমন কিছু না, ওই একটু হিসাব নিকাশ করছিলাম। পিসিমণি বলে ওইদিকে বৃন্দা তো দাদা বৌদির কাছ থেকে সমানে টাকা চেয়েই যাচ্ছে, বিয়ের জন্য এইটা লাগবে ওইটা লাগবে, এটা বুক করতে হবে ওইটা বুক করতে হবে, সমানে একেবারে চুল ছিঁড়ে খাচ্ছে। তাই জন্য দাদা আর বৌদি তোর কাছে আমাকে পাঠালো, কি করব বলতো রাঙা? তখন রাঙা বলে বাবা মাকে গিয়ে বল এক্ষুনি কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না। এখনই দরজার বাইরে মেজ বৌদি এসে কান পেতে সবকিছু শুনতে থাকে। অন্যদিকে অদিতি রাঙাকে বলে বড় বৌদি এসব কিছু মানবে, যেভাবে সমানে চাপ দিয়ে চলেছে। তখন রাঙা বলে কেন মানবে না, বড়বাবু আর বড় মা বড় বৌদিকে ভালো করে বুঝিয়ে একটু বলবে আগে কি কি খাওয়ানো হবে, কতজন লোক আসবে, প্যান্ডেল কি করে সাজানো হবে, সেই সব কিছু আলোচনা করা হোক, তারপরে বরঞ্চ অ্যাডভান্স করা যাবে। অন্যদিকে মেজ বৌদি বলে কেসটা কি, রাঙা অ্যাডভান্স করতে চাইছে না কেন? তখনই সেখানে আহিরি আসে আর মেজ বৌদিকে বলে তুমি এখানে কি করছো? তখন মেজ বৌদি বলে কান পেতে শোনো ভিতরে কি কথা হচ্ছে। তখন আহিরি বলে ভিতরে কারা কারা আছে? তখন মেজ বৌদি বলে ভিতরে পিসিমণি, অদিতি, রাঙা আর পাঞ্চালি আছে। অন্যদিকে রাঙা বুঝতে পারে দরজার বাইরে মেজ বৌদি আর আহিরি দিদি এসে সবকিছু শুনছে। তখন রাঙা জোরে জোরে চিল্লিয়ে বলতে থাকে পিসিমণি যা তুই গিয়ে বড়বাবু আর বড় মাকে গিয়ে বলে দে ওরা যেন কোনো কিছু নিয়ে চিন্তা না করে, আহিরি দিদির সাথে উড়নবাবুর বিয়েটা খুব ধুমধাম করে হবে, আর যাওয়ার আগে আমি সবকিছু ব্যবস্থা করে দিয়েই তারপর এখান থেকে যাব। তখন আহিরি বলে মেজু বৌদি রাঙা তো ভালো কথাই বলছে। তখন রাঙা দরজার সামনে এসে দরজাটা ফট করে খুলে দেয়। তখন আহিরি আর মেজ বৌদি চমকে ওঠে আর রাঙা বলে আহিরি দিদি মেজ বৌদিদি তোরা এখানে কি করছিস, তোরা ভিতরে আয়। পর রাঙা ওদেরকে ভিতরে নিয়ে এসে বলে তোদের বিয়ের জন্যই সবকিছু আয়োজন করা হচ্ছে, সেই নিয়েই আলোচনা করছিলাম। তখন মেজ বৌদি বলে কিন্তু আমি যে শুনলাম তুই অ্যাডভান্স দিতে বারণ করছিস। তখন রাঙা বলে আমি কোথায় বারণ করলাম, আমি বললাম আগে সবকিছু ঠিক হয়ে যাক তারপর অ্যাডভান্স করা যাবে। তখন আহিরির ফোনে রাজেন্দ্র স্যারের কল আসে আর আহিরি বলে হ্যাঁ রাজেন্দ্র স্যার বলুন। তখন রাজেন্দ্র স্যার বলে আহিরি আমি জানি তুমি এখন ফ্লাইটে কাজ করছো না, কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট কাজ তোমাকে করে দিতে হবে, পুলিশের কড়া নজর আছে, তাই আমি অন্য কারোর ওপর ভরসা করতে পারছি না। একটা বড় ডায়মন্ড আমার থেকে কালেক্ট করে নিয়ে এখানেই তোমাকে একজনকে ডেলিভারি করতে হবে, এটা তুমি কোনো কফি শপে বসে বা গাড়িতে বসেও করতে পারো। তখন আহিরি বলে ইম্পসিবল, আমি এই কাজটা করতে পারবো না, আমার তো ফ্লাইটের মাল ডেলিভারির সাথে এই কাজটা করা, আমি আবার হঠাৎ করে এইসব রাস্তাঘাটে বসে এইসব কিছু করতে যাব কেন? তখন রাজেন্দ্র স্যার বলে কি বললে তুমি করতে পারবে না, তোমার জন্য আমার কত টাকা লস হয়ে গেল, এইটা করতে পারলে কিছু অন্তত আমার পুষিয়ে যাবে, আর এই কাজটা তুমি ছাড়া অন্য কেউ করতে পারবে না, আর এই কাজটা যদি তুমি করতে পারো তার জন্য তুমি 4 লাখ
লাখ টাকা পাবে। টাকার কথা শুনে আহিরি খুব খুশি হয় আর বলে 4 লাখ টাকা, ঠিক আছে আমি আপনার কাজটা করে দেবো। ওদিকে রাঙা সবকিছু শুনে ফেলে আর বলে আহিরি দিদি তুই ঘুঘুটো দেখেছিস কিন্তু ফাঁদ দেখিসনি, এবারে তুই আসল ফাঁদ দেখবি। অন্যদিকে সকালবেলায় একলব্য তার মাকে বলে মা রাঙা কখন আসবে বলো তো, আমার তো দেরি হয়ে যাচ্ছে নাকি। একলব্যর মা বলে তুই একটু শান্ত হয়ে বস, আমি রাঙাকে ডেকেছি, ও এক্ষুনি চলে আসবে। তখনই সেখানে রাঙা আসে আর বলে বল মা তুই কেন আমাকে ডেকেছিস। এখন একলব্য বলে মা নয় আমি ডেকেছি তোমাকে, দেখো আমিও ডিভোর্স পেপারে সই করে দিয়েছি, তুমিও সই করে দিয়েছো, মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তখন রাঙা বলে হ্যাঁ সে তো আমি জানি। তখন একলব্য বলে তোমার কথা শুনলে না গা হাত পা একেবারে জ্বালা করে ওঠে। যাকগে তোমার তো সেসবে কিছু যায় আসে না, দেখলাম তুমি কোনো খোরপোশ চাওনি, তাই আমার এইটা কর্তব্য মনে হলো। এখানে 5 লাখ টাকা আছে, এই টাকাটা আমি তোমাকে দিতে চাই। তুমি এই টাকাটা জমিয়ে রাখবে না খরচা করবে সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যদি তোমাকে না দিতাম তাহলে আমার একটা অপরাধবোধ কাজ করতো। বিয়ের পর থেকে আমি সব কর্তব্য পালন করে এসেছি, আর আমার মনে হলো এটাও আমার তোমাকে দেওয়া কর্তব্য, তাই এটা আমি তোমাকে দিলাম। তারপর রাঙা একলব্যর হাত থেকে ব্রিফকেসটা নিয়ে বলে এই কথাটা বলার জন্য তোকে এত কুণ্ঠাবোধ হতে হতো না, 5 লাখ টাকা তো ও কোনো না কোনো কাজে ঠিক লেগে যাবে। তারপর রাঙা ব্রিফকেসটা খুলে টাকাগুলোকে দেখতে থাকে আর একলব্য মনে মনে বলে রাঙা আমার হাত থেকে টাকাটা নিয়ে নিল, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তারপর একলব্য তার মা আর বাবাকে বলে তোমরা বলতে না এই রাঙার মতির নাকি কোনো লোভ নেই টাকা পয়সার ওপর, দেখো আমার হাত থেকে কিভাবে টাকাটা ছিনিয়ে নিল, দেখেছো বদলটা ওর। সবাই ঠিকই বলে যাদের যা জায়গা তাদেরকে সেখানেই রাখতে হয়, তাদেরকে বেশি তোল্লাই দিয়ে তাদেরকে মাথায় তুলতে নেই। তখন একলব্যের মা বাবা বলে আক্কু তুই এইটা কি কথা বলছিস। তখন একলব্য বলে এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটা সত্যি। তখন রাঙামতি বলে হ্যাঁ তুই তো সবসময় সত্যিটাই বলিস, তুই কখনো আবার মিথ্যে কথা বললি। তখন একলব্য রাঙাকে বলে খুব না তোমার, তুমি তো আর এই বাড়িতে থাকবে না, শেষবারের মতন কয়েকটা টাকা যদি পেয়ে যাও তাহলে খুব ভালো হয় না, ওই জন্যই তুমি আমার হাত থেকে টাকাটা ওইভাবে ছিনিয়ে নিলে। মা বাবা আমি তোমাদের সব রিকোয়েস্ট মেনে নিয়েছি, কিন্তু বিয়ে অবধি রাঙামতি এই বাড়িতে থাকবে, বিয়ের পরে আমি রাঙামতিকে আমার চোখের সামনেও দেখতে চাই না বলে একলব্য সেখান থেকে চলে যায়। তখন একলব্যর মা রাঙাকে বলে রাঙা তুই কি করতে চাইছিস বলতো, তুই এরকমটা কেন করছিস, দেখছিস তো ওই ছেলেটা কেমন রেগে যাচ্ছে, তাও তুই ওকে কেন রাগাচ্ছিস। তখন রাঙা বলে বা রে উনি আমাকে টাকাটা দিতে চাইলো আর আমি নেব না, আর এখন উনি কাজে বেরোচ্ছে, ওনার সাথে কি এখন আমি ঝগড়া করব। তারপর রাঙা টাকাটা নিয়ে এসে একলব্যর বাবার হাতে দেয় আর বলে বড়বাবু তুই এই টাকাটা রেখে দে। তখন একলব্যর বাবা বলে তুই তোর বরের থেকে এই টাকাটা খোরপোশ হিসেবে নিয়েছিস, আমি নেব কেন। তখন একলব্যর মা বলে রাঙা তুই এবার সত্যি করে বল তো তুই কি করতে চাইছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন রাঙা বলে তোদেরকে কিছুই বুঝতে হবে না, আমি যেটুকু বলছি তোরা শুধু সেইটুকু কর, বড়বাবু এই টাকাটা তুই তুলে রেখে দে, নয়তো ডানা মেলে আবার উড়ে যাবে, আমার আবার ওইদিকে কত কাজ পড়ে আছে, কাজ সেরে আমাকে আবার বেরোতে হবে। আর বড় বৌদি যতই তোদের কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান করুক একটা টাকাও তোরা কিন্তু বার করবি না, ভাববি যেই টাকাটা তোরা বের করবি সেইটুকু কিন্তু জলে চলে যাবে। তখন একলব্যের মা বলে রাঙা তুই এখন আবার কোথায় বেরোবি। তখন রাঙা বলে বারে বাড়িতে এত বড় একটা বিয়ে লাগতে চলেছে, সবাই এত আনন্দ করছে, ওদের আনন্দের ব্যবস্থা করব না। এই বলে রাঙা টাকাটা দিয়ে সেখান থেকে চলে যায়। তখন একলব্যের বাবা বলে রাঙা কি করতে চাইছে তুমি কিছু বুঝতে পারছো। তখন একলব্যের মা বলে রাঙা শুধু চাইছে ঘরের টাকা যেন ঘরেই থাকে, কিন্তু তুমি দেখে নিও এবার আমার মন বলছে আহিরি খুব বড় একটা শিক্ষা পাবে। আহিরি আক্কুর সামনে যে ভালো মানুষের মুখোশটা পড়ে থাকে সেটা এবার রাঙা টেনে ছিঁড়ে ফেলবে, রাঙা এবার ওর শেষ দেখেই ছাড়বে। আহিরির মুখ থেকে মুখোশটা টেনে ফেলার কাজটা তো খুব কঠিন, আর সেটাই রাঙা করছে। অন্যদিকে একলব্য আহিরিকে ফোন করে আর বলে তুমি তো এখন সুস্থ, তুমি অফিস কামাই করছো কেন। তখন আহিরি বলে মা বাবার সাথে একটু বেরোবো, কিছু কেনাকাটার আছে, ওই জন্যই আমি কয়েকদিনের ছুটি একটু নিয়ে নিয়েছি, তুমি আর দেরি করো না, তুমি বেরিয়েও পড়ো, তোমাকেও তো কয়েকদিনের ছুটি নিতে হবে। তখন একলব্য বলে আমি ছুটি নিয়ে কি করব। তখন আহিরি বলে বাহরে তুমি আমার সাথে একদিন বেরোবে না, তুমি রিসেপশনে কি পরবে, বিয়েতে কি পরবে, সেসব তো কেনাকাটা করতে হবে, আর আমার তো ভাই বোন নেই, তাই আমি মা বাবার সাথেই বেরোচ্ছি, আমাকেই সব কিছু করতে হচ্ছে। তখন একলব্য বলে সেসব দেখা যাবে আহিরি, আমার এখন একটা ফ্লাইট আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এই বলে একলব্য ফোনটা রেখে দেয়। অন্যদিকে রাঙা সবকিছু শুনতে থাকে। অন্যদিকে আহিরির মা বাবা এসে বলে ডেকোরেটার ক্যাটারার সবাই তো অ্যাডভান্স চাইছে। তখন আহিরি বলে ঠিক আছে আমি ব্যাংক থেকে তুলে এনে দেবো, তুমি সবাইকে অ্যাডভান্স করে দিও। তখন আহিরির বাবা বলে তুই বিয়ে নিয়ে যেই রকম প্ল্যানিং করেছিস তাতে তো আমি হিসাব করে দেখলাম 15 থেকে 20 লাখ টাকা খরচা হবে, তুই যেই চাকরিটা করিস তাতে তোর হাত খরচা বাবদ তুই তো বেশি টাকা সেভিং করতে পারিস না, তুই এতগুলো টাকা পাচ্ছিস কোথা থেকে। অন্যদিকে রাঙা আহিরির ফোন হ্যাক করে সবকিছু শুনতে থাকে। তখন আহিরি
বলে, তোমরা অত কিছু নিয়ে চিন্তা করো না তো, ইচ্ছা থাকলেই উপায় হয়। আমি যখন বেরোবো ফেরার পথে আমি ব্যাংক থেকে ক্যাশ তুলে নিয়ে আসবো। তোমরা যা খরচা করা তোমরা খরচা করে দিও। নাও এবার তোমরা এখন এখান থেকে আসো, বিয়ের অনেক জোগাড় যন্ত্র করা বাকি আছে, এখনো আমি রেডিই হতে পারলাম না। তারপর আহিরির মা বাবা সেখান থেকে চলে যায়। তারপর আহিরি রাজেন্দ্র স্যারকে ফোন করে আর বলে, আমি রেডি হয়ে গেছি, আমি এবার বেরোচ্ছি। তখন রাজেন্দ্র স্যার বলে, আমি একটা ছেলেকে পাঠিয়েছি, ও তোমার সাথে মিট করে নেবে। তখন আহিরি বলে, আপনি চিন্তা করবেন না, আপনার জিনিসটা জায়গা মতন পৌঁছে যাবে। অন্যদিকে রাঙা সবকিছু শুনতে থাকে আর বলে, আহিরি দিদি রাজেন্দ্র স্যারটার নাম সবসময় বলছে। কে এই রাজেন্দ্র স্যার? এই লোকটাই কি আহিরি দিদিকে দিয়ে হিরে পাচার করায়? এই লোকটার সাথে কালকেও তো আহিরি দিদি কথা বলছিল। আমাকে আর বসে থাকলে হবে না, আমাকে এক্ষুনি আহিরি দিদির পিছনটা নিয়ে জানতে হবে এই রাজেন্দ্র স্যারটাকে। নিশ্চয়ই এই লোকটাই আহিরি দিদি সব কীর্তিকলাপ জানে।